আসসালামু আলাইকুম সবাইকে। আমি জানাতুল তাবাসসুম তোমাদের জন্য এমসিকিউ সাজেশনের ক্লাসে চলে আসলাম। তোমাদের অসংখ্য ধন্যবাদ যারা আমার ইজি বায়োলজি বইটি কিনেছো, যারা এখনো সংগ্রহ করোনি খুব দ্রুত সংগ্রহ করে ফেলবে, কারণ তোমরা জানো আমরা এই বইতে 500টা এমসিকিউ সাজেশন রেখেছি, যার মধ্যে 300টা রয়েছে 3 স্টার প্রশ্ন এবং 200টা রয়েছে 2 স্টার প্রশ্ন। এই কয়টা প্রশ্ন তুমি যদি সলভ করো ইনশাআল্লাহ প্রত্যেকটা পরীক্ষায় এমনকি এসএসসি পরীক্ষায় কমন পাবেই পাবে। আচ্ছা, তো আজকে আমরা অধ্যায় 13 টাইপ 1 ভিত্তিক বাস্তুতন্ত্রের যে উপাদানসমূহ আছে সেটার যে এমসিকিউ গুলো পরীক্ষায় বেশিবার আসে সেগুলো নিয়ে আজকে সলভ করবো। তো চলো আজকে আমরা আমাদের ক্লাস শুরু করে ফেলি। আচ্ছা, প্রথম প্রশ্ন দেখো কি বলেছে, বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনটি? এখন জৈব উপাদান বলতে কাকে বোঝানো হয়? সাধারণত উদ্ভিদ বা প্রাণীর যে জীবের যে জীব বস্তু যে তোমার উপাদানগুলো, সোজা কথায় জৈব বস্তুর যে উপাদানগুলো মাটির সাথে মিশে যাচ্ছে সেটাকে কিন্তু আমরা জৈব উপাদান বলছি। এরা কি হয়, উদ্ভিদ বা প্রাণী এদের যে দেহের অংশ বিশেষ মাটির সাথে যখন মিশে যায় তখন এই উপাদানটাকে আমরা বলছি জৈব উপাদান। জৈব শব্দটা আসছে জীব থেকে। তাহলে আমার অ্যান্সার কি দাঁড়াচ্ছে? অক্সিজেন, ব্যাকটেরিয়া, ইউরিয়া নাকি কার্বন ডাইঅক্সাইড? অবশ্যই অক্সিজেন, ব্যাকটেরিয়া, কার্বন ডাইঅক্সাইড এরা কোনোটাই হচ্ছে জীব দেহ থেকে আসবে না, আসবে হচ্ছে কি ইউরিয়া। তাহলে আমাদের অ্যান্সার কিন্তু ইউরিয়া। ঠিক আছে, বাস্তুতন্ত্রের জৈব উপাদান কোনগুলো? কার্বন ডাইঅক্সাইড, হিউমাস ইউরিয়া, নাইট্রোজেন অক্সিজেন, পটাশিয়াম লৌহ। অবশ্যই হিউমাস আর ইউরিয়া। হিউমাস হচ্ছে গিয়ে উদ্ভিদ বা প্রাণীর যে দেহের অংশ বিশেষ মাটির সাথে অনেকদিন থাকবে, মাটির সাথে অনেকদিন থেকে যে উপাদানটা তৈরি করছে সেটাকে হিউমাস বলে, এবং যে মাটিতে হিউমাস থাকে সেই মাটিটা অনেক বেশি উর্বর হয়। হিউমাস সমৃদ্ধ মাটিতে গাছপালার ফলনটাও ভালো হয়। কোনটা জৈব জড় উপাদান? তোমাকে কি বলেছে জড় উপাদান কোনটা, কিন্তু তোমার ফার্স্টে কিন্তু লেখা আছে জৈব, তার মানে এখানে জৈব উপাদানকেই মূলত নির্দেশ করছে। কোনটা হবে? তাপমাত্রা হবে না, এটা জৈব বস্তু না। বিয়োজক, হিউমাস নাকি উৎপাদক? অ্যান্সার হচ্ছে কি হিউমাস হবে। হিউমাসের কথা একটু আগে বললাম, হিউমাস জৈব জড় উপাদান। বাস্তুতন্ত্রের সংযুক্ত প্রাণীর মৃতদেহ থেকে প্রাপ্ত জড়বস্তু উপাদান নিচের কোনটা হবে? ইউরিয়া হবে নাকি ক্যালসিয়াম হবে নাকি উদ্ভিদের অঙ্গ হবে? ক্যালসিয়াম কখনোই প্রাণীর মৃতদেহ থেকে জড়বস্তুর মধ্যে পড়বে না। ইউরিয়া এবং উদ্ভিদের অঙ্গ এই দুটা হচ্ছে আমরা প্রাণীর মৃতদেহ থেকে পেয়ে থাকি বা হচ্ছে উদ্ভিদ থেকে পেয়ে থাকি। এখান থেকে যে জড়বস্তু উপাদানটা বাস্তুতন্ত্রে যুক্ত হচ্ছে সেটা কি? সেটা হচ্ছে ইউরিয়া এবং উদ্ভিদ। এরপরে প্রশ্ন দেখো, বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটা? এখন আসো ভৌত উপাদানে। তাপমাত্রা, মৃতদেহ, অক্সিজেন নাকি পানি? ভৌত উপাদান কোনগুলোকে বোঝানো হচ্ছে? পরিবেশের যে উপাদানগুলো, যেমন হচ্ছে তাপমাত্রা, সূর্যের আলো, সূর্যের আলো কোথায় কিভাবে পড়ছে, সমুদ্রের গভীরতা, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা, ঠিক আছে, বায়ু প্রবাহ, এই জিনিসগুলোকে ভৌত উপাদান বলা হচ্ছে। মানে পরিবেশ রিলেটেড যা কিছু আছে সেগুলো ভৌত উপাদান বলা হচ্ছে। তাপমাত্রা হবে, মৃতদেহ হবে, অক্সিজেন হবে নাকি পানি হবে? অ্যান্সার হচ্ছে কি তাপমাত্রা। অবশ্যই তাপমাত্রা। তাপমাত্রা কিসের মধ্যে যুক্ত থাকছে? পরিবেশের সাথে এটা যুক্ত। বাস্তুতন্ত্রের ভৌত উপাদান কোনটা? সূর্যালোক, বায়ুচাপ নাকি বিয়োজক? আচ্ছা, এখানে ভালো করে খেয়াল করো, সূর্যের আলো এবং বায়ুচাপ এই দুটা হচ্ছে পরিবেশের সাথে রিলেটেড, তাহলে অ্যান্সার কিন্তু এই দুইটা হবে। বিয়োজক কি করে? খাবারটা মানে মৃতদেহকে পচাতে সাহায্য করে, তাহলে কিন্তু এটা ভৌত উপাদানের মধ্যে পড়বে না। এরপরে আসা হচ্ছে উৎপাদকের বৈশিষ্ট্য কোনটা? উৎপাদক মানে কি? উৎপাদক মানে যে উৎপাদন করতে পারে। কি উৎপাদন করতে পারে? খাদ্য উৎপাদন করতে পারে। যে খাবার উৎপাদন করতে পারে তাকে আমরা উৎপাদক বলি। উৎপাদকের বৈশিষ্ট্য কোনটা হবে? অণুজীব হবে, স্বভোজী হবে, পরভোজী নাকি মৃতভোজী হবে? অবশ্যই অ্যান্সার স্বভোজী হবে। স্বভোজী মানে যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে বা উৎপাদন করতে পারে তাকে আমরা স্বভোজী বলবো। সবুজ উদ্ভিদ কি জাতীয় খাদ্য প্রস্তুত করে? আমিষ জাতীয় খাদ্য, শর্করা জাতীয় খাদ্য, স্নেহ নাকি ভিটামিন জাতীয় খাদ্য? অবশ্যই শর্করা জাতীয় খাদ্য। আমরা সকলে সালোক সংশ্লেষণ অধ্যায়ে পড়েছি, আমরা জানি যে সবুজ উদ্ভিদ সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় শর্করা জাতীয় খাবার প্রস্তুত করে, যেটা হচ্ছে গ্লুকোজ। তারপরে দেখো নিচের কোনটা স্বভোজী? অ্যাগারিকাস, আম গাছ, সনলতা নাকি টিএমভি? টিএমভি মানে টোবাকো মোজাইক ভাইরাস, যেটা হচ্ছে একটা ভাইরাস। তার মানে আমাদের অ্যান্সার কিন্তু আমরা বুঝে যাচ্ছি কি হবে, আম গাছ হবে স্বভোজী, যে নিজের খাবার নিজে তৈরি করতে পারে। এরপরে প্রশ্ন দেখো, প্রথম শ্রেণীর খাদক কোনটা? বাঘ, সাপ, শিয়াল নাকি হরিণ? প্রথম শ্রেণীর খাদক কারা? যারা উৎপাদককে ভক্ষণ করে, মানে তৃণভোজী প্রাণী যারা, তারাই কিন্তু প্রথম শ্রেণীর খাদক। তাহলে এখানে খেয়াল করো তৃণভোজী প্রাণী কে আছে? একমাত্র হরিণ আছে। হরিণ হচ্ছে ঘাস খায় বা গাছের পাতা খায়, তাহলে এটার অ্যান্সার কিন্তু 4 হচ্ছে। ঠিক আছে, এরপরে প্রশ্নটা আমরা খেয়াল করি কি বলছে। তারপরে প্রশ্ন দেখো, ছাগল কোন শ্রেণীর খাদক? একই রকম, ছাগল হচ্ছে গিয়ে ঘাস, লতাপাতা এগুলো খাবে, তার মানে সে তৃণভোজীকে উৎপাদককে ভক্ষণ করছে, তার মানে সে প্রথম শ্রেণীর খাদক হবে। দেখো এখানে প্রথম শ্রেণী আছে কিনা? হ্যাঁ আছে, 4 নম্বর অপশনটাই হচ্ছে প্রথম শ্রেণীর খাদক, তাহলে এটার অ্যান্সার 4। ব্যাঙ কোন শ্রেণীর খাদক? প্রথম, দ্বিতীয়, তৃতীয় নাকি সর্বোচ্চ স্তর? আচ্ছা, ব্যাঙ যেটা, সে ব্যাঙ হচ্ছে কোন শ্রেণীর খাদক হবে? ব্যাঙ সাধারণত হচ্ছে গিয়ে তোমার পোকামাকড় খেয়ে থাকে। আর পোকামাকড় কি খায়? পাতা এগুলো খেয়ে থাকে, তার মানে ব্যাঙ প্রথম শ্রেণীর খাদক
খাদককে ভক্ষণ করছে, তাহলে অ্যান্সার হচ্ছে কি দ্বিতীয় শ্রেণীর খাদক। এরপরে প্রশ্নটা খেয়াল করো, কোনটা তৃতীয় শ্রেণীর খাদক? হরিণ, বাঘ, ব্যাঙ নাকি শকুন? তৃতীয় শ্রেণীর খাদক হচ্ছে যে দ্বিতীয় শ্রেণীর খাদককে ভক্ষণ করে। তাহলে ব্যাঙ যদি দ্বিতীয় শ্রেণীর খাদক হয়, তাহলে চিন্তা করো ব্যাঙকে কে খায়, ব্যাঙটাকে কে খেতে পারে? সে হচ্ছে কি তৃতীয় শ্রেণীর খাদক হবে। হরিণ, বাঘ, ব্যাঙ নাকি শকুন? আচ্ছা, ব্যাঙ তো তৃতীয় শ্রেণীর খাদক হবেই না, হরিণও হবে না কারণ হরিণ প্রথম শ্রেণীর খাদক, আর বাঘ হচ্ছে গিয়ে তোমার হবে না কারণ বাঘ হচ্ছে হরিণকে খায়, তাহলে বাকি থাকে কে? শকুন। শকুন হচ্ছে তৃতীয় শ্রেণীর খাদক হবে। ধাঙর কোনটি? ধাঙর মানে কি? ধাঙর মানে যে হচ্ছে আবর্জনা খেয়ে পরিবেশে আবর্জনা খায়, পরিবেশকে সাফ রাখে, তারা হচ্ছে কি ধাঙর। গরু, ব্যাঙ, বাঘ নাকি শকুন হবে? অ্যান্সার হচ্ছে কি শকুন। শকুন, তারপরে হায়না, শিয়াল, কুকুর, এরা হচ্ছে ধাঙর। কোনটিকে ধাঙর বলা হয়? হায়না, বানর, খরগোশ নাকি হরিণ? একটু আগে উদাহরণটা বলে দিয়েছি, অ্যান্সার হচ্ছে কি হায়না। আচ্ছা দেখো এখানে কি লিখেছে, কোন প্রাণীগুলো প্রকৃতির জঞ্জাল সাফ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে? একটু আগে আমরা এটার উদাহরণ পড়েছিলাম, শকুন, কাক, হায়না এরা এবং কুকুর। এরা কি করে? এগুলো হচ্ছে প্রকৃতির যে ময়লা আবর্জনা এগুলো খায় এবং জঞ্জাল সাফ করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাহলে এখানে যে অপশনগুলো আছে, কাক, শালিক, পেঁচা এটা হবে না, বক, ময়না, কাক হবে না, শকুন, পেঁচা, মুরগি হবে না, অ্যান্সার কি হবে? শকুন, কাক, হায়না। এরপরে প্রশ্ন দেখো, নিচের কোনটা বিয়োজক? বিয়োজক মানে হচ্ছে কে? তো পরিবেশের যে আবর্জনা বা হচ্ছে আমি বলি যে উদ্ভিদ বা প্রাণী এদের মৃতদেহকে পচাতে সাহায্য করে, তারাই হচ্ছে কিন্তু বিয়োজক। তাহলে এখানে অপশনে কারা কারা আছে খেয়াল করো। পেনিসিলিয়াম, এটা হচ্ছে এক ধরনের ছত্রাক। টিএমভি, টোবাকো মোজাইক ভাইরাস, এটা হচ্ছে এক ধরনের ভাইরাস। ইকোলাই, এটা হচ্ছে এক ধরনের ব্যাকটেরিয়া। তাহলে অ্যান্সার এখানে আর ঘতে কি দেওয়া আছে? ক এবং গ, মানে হচ্ছে এইটা এবং এইটা। তার মানে পেনিসিলিয়াম হচ্ছে একটা ছত্রাক আর এটা হচ্ছে ব্যাকটেরিয়া। তাহলে সোজা কথায় পরিবেশের এই যে উদ্ভিদ এবং প্রাণী এদের মৃতদেহকে পচাতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া ভূমিকা পালন করে, এই কারণে এরাই হচ্ছে কি বিয়োজক। অ্যান্সার কি হচ্ছে? অ্যান্সার হলো 4। তাহলে আজকের ক্লাসের মাধ্যমে আমরা কিন্তু বাস্তুতন্ত্রের উপাদান সম্পর্কে খুব ভালো মতো বুঝতে পারলাম, এমসিকিউ গুলো সলভ করলাম। আশা করি আজকের ক্লাসের পরে এই টাইপের যে এমসিকিউ আছে সেগুলো তোমাদের সলভ করতে কোনো প্রবলেম হবে না। আর যদি কোনো প্রবলেম হয় কিউআর কোড আছে, স্ক্যান করবে, আমি হাজির হয়ে যাব। তো আজকের ক্লাসটা আমি এখানে শেষ করছি। সবাই তাহলে ভালো থাকো, সুস্থ থাকো, ইনশাআল্লাহ আবার দেখা হবে। আল্লাহ হাফেজ সবাইকে।